চলে আসছে উপপাদ্য 40। 40-এর প্রশ্নটা কি বলেছে দেখো, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক টানা হচ্ছে এবং ওই স্পর্শগামী ব্যাসার্ধ আর ওই স্পর্শগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এর উপর এটা লম্ব হবে, এই লাইনটা আসলে এর উপর লম্ব প্রমাণ করতে বলেছে। তোমাকে প্রমাণ যেটা করতে বলেছে সেটা হচ্ছে ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। এবারে এটা প্রমাণ করার জন্য তোমার একটা অঙ্কনের দরকার হবে। অঙ্কন হচ্ছে ও বিন্দু থেকে এবির উপর অন্য যে কোনো একটা রেখা টানো, অন্য একটা যে কোনো ওপি বাদ দিয়ে। মনে করি এই রেখাটা টানলাম, তাহলে বৃত্তের স্পর্শক একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং তারপরে এটা সোজা ব্যাসার্ধে এসে মিশছে এবং এরপরে যদি কোনো রেখা তুমি টানো তো অবশ্যই সেটা বৃত্তের বাইরে বেরিয়ে যাবে। নিয়ারেস্ট যদি তুমি টানো, যতই কাছে টানো, ওটা বৃত্তের বাইরে বেরোবে, কারণ বৃত্ত স্পর্শককে একটা বিন্দুতে ছেদ করে। তাহলে যখনই তুমি এর কাছে যতই কাছে টানো, এখানে টানো, এখানে টানো, এখানে টানো, যতই কাছে টানো, ও বৃত্ত থেকে একটু বাইরে বেরিয়ে যাবে। তাহলে আমরা এত কাছে না নিয়ে একটু দূরে নিলাম বোঝার সুবিধার জন্য। এইখানে এটা হলো পি বাদ দিয়ে আরেকটা বিন্দু, যেমন কিউ, এটা নাম দিলাম কিউ। আর বইয়ে তোমাদের অপর যে এটাকে আর দিয়ে দিয়েছে, বৃত্তটাকে যে বিন্দুতে স্পর্শ করছে ওই রেখাটা, সেটাকে আর নাম দিয়েছে। তাহলে অঙ্কনে তুমি কি লিখবে, ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর, এবি স্পর্শকের উপর একটি কিউ বিন্দু পর্যন্ত রেখা টানা হলো, যেটা বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করেছে। ব্যাস এটুকু। এইবারে প্রমাণে আসে দেখো। প্রমাণে তুমি কি করবে, প্রমাণে আমরা কি করব, যে প্রমাণটা খুব ছোট্ট, 2-4 লাইনের প্রমাণ, কিন্তু বোঝার যেটুকু আছে, বোঝার ব্যাপার আছে এখানে। সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস জানতে হবে, এটা লম্ব কি করে প্রমাণ করবে। আমি সেই জায়গাটা একটু আগে বলে নিই। মনে করো এখানে একটা পাখি উড়ছে, পাখির থেকে মাটির দূরত্ব নানা রকম হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। মাটি থেকে পাখির দূরত্ব নিঃসন্দেহে অনেক হতে পারে, সবগুলোই দূরত্ব, কিন্তু লম্ব দূরত্ব কোনটা, একটা, সেটা হচ্ছে সব থেকে কাছে বা একদম স্ট্রেট যেটা উপরে আছে, এটা হচ্ছে লম্ব দূরত্ব। এটা তোমরাও জানো, স্ট্রেট যেটা উপরে থাকবে। এবং স্ট্রেট যেটা উপরে থাকবে তার বৈশিষ্ট্য কি, সে এই সব দূরত্বের থেকে ছোট হবে, সব দূরত্বের থেকে কম ডিস্টেন্স কভার করবে। এই দূরত্বটা সবচেয়ে কম, একটু বাঁকলেই দূরত্বটা বাড়বে। তাহলে সবচেয়ে কম দূরত্ব যেটা, সেটাই লম্ব দূরত্ব। বাস এইটুকু কথা তুমি মাথায় রাখো, কম যেটা সেটাই লম্ব, সব থেকে কম যে দূরত্ব সেটাই হচ্ছে লম্ব দূরত্ব। এবারে তুমি যদি প্রমাণ করতে পারো যে এই রেখাটা বাদ দিয়ে আর যেটাই টানছো সেটার থেকে এই ছোট, তার মানে এই লম্ব দূরত্ব। তাহলে আমরা সেই প্রমাণটা করি। প্রথমত তুমি একটা কাজ করো, আগে তুমি লেখো যে এই বাহুটা এর চেয়ে বড়, ছোট। নিঃসন্দেহে তুমি লিখতে পারো আমি কি বলতে চাইছি, এখানে ও আর ইজ লেস দেন ও কিউ। দেখেন আমরা লিখতেই পারি ও আর এর চেয়ে ও কিউ বড় বটে, বড় দিকে হাঁটা রেখেছি, ও কিউ বড় বটে ও আর এর চেয়ে, ঠিক আছে। ও কিউ বড় বটে ও আর এর চেয়ে, ও কিউ বড় বটে ও আর এর চেয়ে। কেন বড়, কারণ আর ও কিউ এর মাঝে অবস্থিত, যেহেতু আর ও কিউ এর মধ্যে অবস্থিত, ঠিক আছে না। তাহলে ও আর এর চেয়ে ও কিউ বড়। আবার একটা জিনিস তুমি দেখো, ও আর যতটা ও পিও ততটা, আবার ও আর যতটা ও পিও ততটা, ও আর যতটা ও পিও ততটা। কেন, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি বলতে পারো যে ও আর আর ও পি যদি সমান হয়, তাহলে ও আর এর জায়গায় ও আর ও কিউ এর চেয়ে বড়, তাহলে ও পিও ও আর এর চেয়ে ও কিউ বড়, তাহলে ও পি চেয়েও ও কিউ বড় হবে। তাহলে অতএব ও পি ইজ লেস দেন ও কিউ।
ওপি চেয়ে ও কিউ বড় হবে, এইটুকুই দরকার ছিল। যদি এর চেয়ে এটা বড় হয় তার মানে এ ছোট, তার মানে প্রমাণ হচ্ছে যে এটাকে ছেড়েও তুমি যদি আরো এখানে রেখা টানো, যেটাই টানো না কেন, ওর থেকে এ ছোট হবে, এবং যে ছোট সেই লম্ব দূরত্ব। তাহলে অতএব ওপি ক্ষুদ্রতম দূরত্ব বা ক্ষুদ্রতম বাহু, তার মানে অতএব ওপি লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব ওইটাই প্রশ্ন যেটা তোমাকে বলেছিল, লম্বভাবে অবস্থিত, প্রমাণ হয়ে গেল। লম্ব দূরত্ব যদি হয় তাহলে ওপি লম্ব এবি প্রমাণিত। ঠিক আছে, চলে আসে পরের প্রশ্ন। চলে আসছে আমরা উপপাদ্য 41। উপপাদ্য 41 কি বলছে দেখো, বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের বাইরের কোনো বিন্দু পি থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যে দুটি স্পর্শক অঙ্কন করছো পি এ আর পিবি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটি, তাদের যে স্পর্শবিন্দু দুটি এ আর বি সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সংযোজক রেখাংশ, এর থেকে বহিষ্ঠ বিন্দুর সংযোজক রেখাংশ, তার মানে সেই পি এ আর পিবির কথা বলছে, দৈর্ঘ্য সমান হবে, এই দুটোর দৈর্ঘ্য সমান হবে এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, এবং এই দুটো রেখা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। এই কেন্দ্রে সমান কোণ বলতে কোনটা, এই দুটো রেখা আর এই যে কেন্দ্র এর এই কোণটা আর এইদিকের এই কোণটা, এই দুটো সমান কোণ উৎপন্ন হবে। তাহলে প্রশ্ন বলেছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যদি প্রদত্ততে তুমি লিখো, প্রদত্ততে তুমি কি লিখবে, যতটা দিয়ে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত যার বহিষ্ঠ বিন্দু পি, পি এ আর পিবি দুটি স্পর্শক, একদম সাধারণ ভাষা লিখতে পারো, পি আর পিবি স্পর্শক। এতেই প্রামাণ্য কি হবে, প্রামাণ্য হচ্ছে পি এ, এক নম্বর প্রমাণ করতে হবে পি এ সমান পিবি, এই বাহুটা সমান এই বাহুটা, আর 2 নম্বর প্রমাণ করতে হবে এই কোণ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে পি ও এ সমান পি ও বি, এই দুটো তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ দুটো বিষয়, প্রমাণ করতে হবে দুটো বিষয়, প্রামাণ্য হচ্ছে দুটো বিষয়, একটা হচ্ছে পি এ সমান পিবি, এক নম্বর হচ্ছে পি এ সমান পিবি, আর 2 নম্বর হচ্ছে পি ও এ কোণ পি ও এ, পি ও এ এই কোণটা সমান পি ও বি এই কোণটা, পি ও বি এই কোণটা, এইগুলো তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণের বিষয়টা আসলে কি করে প্রমাণ করবে, একদম সহজ প্রমাণটা, এটা কিচ্ছু না প্রমাণটার মধ্যে। এটা যদি তোমাকে যদি প্রমাণ করতে হয়, প্রথমত তোমাকে দুটো ত্রিভুজে চলে আসবে, এটা এবং এটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করো। কি করে প্রমাণ করবে, এটার মধ্যে কোনো অসুবিধা নেই সর্বসম। প্রথমত আমরা একটা শর্ত জানলেই হলো, যেটা বৃত্তের কোনো যদি ব্যাসার্ধ এবং স্পর্শক এদের মধ্যে সম্পর্কটা কি, কোনো বৃত্তের একটা স্পর্শক আছে, ব্যাসার্ধের সঙ্গে স্পর্শকের সম্পর্কই হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সবসময়। আবার বলছি, কোনো বৃত্তের ব্যাসার্ধ আর ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক এরা একে অপরে 90 ডিগ্রি। তাহলে যদি সেটা হয় তাহলে তুমি লক্ষ্য করো, এই বৃত্তের এটা ব্যাসার্ধ, এটা স্পর্শক, তাহলে নিঃসন্দেহে এই কোণটা 90 ডিগ্রি হবে। আবার এই বৃত্তের এটা স্পর্শক, এটা স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, তবে এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে যদি তোমাকে এই দুটো ত্রিভুজ সর্বসম করতে বলে, তুমি কি কি পাচ্ছ দেখো প্রমাণে, একটা হচ্ছে ত্রিভুজ ও এ পি, একটা হচ্ছে ত্রিভুজ ও এ পি, এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে ও পিবি, ও এ পি ও বিপি থেকে, এই দুটো থেকে যদি পাচ্ছ, তুমি কি কি সমান করছো, প্রথমত এই কোণটা আর এই কোণটা, এদিকের ও এ পি সমান ওদিকের ও বিপি সমান, কেন, কারণ কি দিবে, যে ও এ আর ও বি, কেন কারণটা, ও এ কমা ও বি হলো স্পর্শক, স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর এপি কমা বিপি, এপি আর বিপি হলো
স্পর্শক, ভাষায় তো তুমি বইয়েও পেয়ে যাবে স্পর্শক। তাই এরা সমকোণ, তার মানে দুটো কোণ সমান হল। 2 নম্বর ওপি। ওপি তো সাধারণ বাহু, দেখতেই পাচ্ছ। ওপি হচ্ছে সাধারণ বাহু, দুটো শর্ত পূর্ণ হলো। আর একটা শর্ত কোনটা হবে? এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ এরা ও এ সমান ও বি। কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। 3টা শর্ত পূর্ণ হলো। তার মানে বলতে পারো অতএব ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ওবিপি। এই দুটো ত্রিভুজ সমান, সর্বসম। যদি সর্বসম হয় তাহলে তুমি তোমার দুটো প্রয়োজনীয় জিনিস পেয়ে গেলে, এর এই বাহুটা সমান, আর এর এই কোণটা আর এর এই কোণটা সমান। তাহলে লিখতেই পারো অতএব এপি সমান বিপি, এবং যা দরকার কোণ এ ও পি সমান কোণ বিওপি, বিওপি এই দুটো সমান হবে। আর ওটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, দেখতে পাচ্ছ স্পর্শ বহু কষ্টে করেছে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখার উপর অবস্থিত হবে। তাহলে স্পর্শ বিন্দু, যেটাকে আমি পি নাম দিয়েছি, এইটা কেন্দ্র দুটির সংযোজক সরল রেখার উপর অবস্থিত হবে। এবি কে যোগ করবে যে রেখাটা, তার উপরে পিটা অবস্থিত হবে, এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে এক্ষেত্রে তুমি প্রদত্ততে কি লিখবে? যেটুকু দেওয়া আছে প্রদত্ততে কি দেওয়া আছে, এ আর বি বিন্দু বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে বি পি আর এ এটা সমরেখ হবে, একটা রেখার উপর অবস্থিত হবে, এটা প্রমাণ করতে হবে। এর মধ্যে অঙ্কন তুমি কি করবে? অঙ্কনের জন্য তুমি যোগ করে নেবে। অঙ্কনে আমরা পি এ আর পি বি যোগ করে নেব। এই দুটোকে যোগ করে নিলাম। তাহলে অঙ্কনে আমাদের পিবি, অঙ্কনে আমরা বি কমা পি কমা এ, বিপি এ যোগ করা হলো, এটাকে যোগ করে নেবে। এইবারে নেক্সট কাজ কি হবে তোমার? প্রমাণে চলে আসছি। তাহলে তোমাকে মনে রাখতে হবে প্রমাণ কি করতে হচ্ছে। বলেছে একটা সমরেখ হবে, বিপিএ একটা সমরেখ হবে। তাহলে প্রমাণের ক্ষেত্রে তোমাকে একটা স্পর্শক অঙ্কন করে নিতে হবে। মনে করো এটা স্পর্শক অঙ্কন করলাম, স্পর্শকের নাম দাও, আমি বই অনুযায়ী করছি। স্পর্শক বলেছে এসটি, আদারওয়াইজ তুমি যে কোন নাম দিতে পারো। এসটি নাম দিয়েছে এখানে, আমি না এসটি নাম রাখলাম। তাহলে এবারে প্রমাণে আসা যাক। এই যে বৃত্ত তুমি দেখতে পাচ্ছ দুটো, এরা একে অপরকে এস বিন্দুতে পি বিন্দুতে স্পর্শ করেছে। এটা বুঝতে গেলে তোমাকে, প্রমাণ করতে গেলে তোমাকে একটা সিদ্ধান্ত জানতে হবে যে কোনো বৃত্তের যদি একটা স্পর্শক অঙ্কন করো, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই যে স্পর্শ বিন্দুগামী যেটা ব্যাসার্ধ, এটা সবসময় 90 ডিগ্রি হয়। যদি কোনো বৃত্তের স্পর্শক এবং বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে, এরা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে তুমি একটা জিনিস ভাবো, একটা বৃত্তের এদিকেও একটা স্পর্শক আছে এবং এই স্পর্শকের এদিকেও একটা বৃত্ত আছে মনে করো। এইবারে এই বৃত্তের ব্যাসার্ধ থেকে এর উপর একটা, এই স্পর্শকের উপর যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ টানো, তাহলে এদিকে ওটা 90 ডিগ্রি কোণ করবে। এইবারে যদি সেটা হয় তাহলে তুমি লক্ষ্য করো বিন্দু তো একটাই, এইখানে পি একটাই বিন্দু, তাহলে একটা বিন্দুর ওপর যদি দুদিকে দুটো রেখা প্রসারিত হয় তাহলে, এবং এই বিন্দুটা দুদিকে দুটো 90 ডিগ্রি কোণ করছে, এটাও 90 এটাও 90, তাহলে তুমি ভাবো একটা বিষয় যে এখান থেকে এটা এমনি টানলাম, এটাও 90
এটাও 90, তাহলে দুই সমকোণ। তাহলে এটা একটা কি বটে? নিঃসন্দেহে সরলরেখা, কারণ একটা সরলরেখা কত ডিগ্রি হয়? একটা সরলরেখা সবসময় দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। তাহলে আমরা প্রমাণটা আসছি। প্রমাণটা তুমি কি করবে? দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এসটি মনে করি স্পর্শক। তাহলে প্রমাণে এসটি মনে করি এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। বই যে ভাষাটা আছে সেটা দিতে পারো, না তুমি ভাষাটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে মনে করি এসটি মনে করি এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এসটি স্পর্শক, ভাষাটা দিবে এসটি স্পর্শক। তাহলে এসটি স্পর্শক এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে মনে করো স্পর্শ করেছে। তার মানে এসটিটা এ আর বি কেন্দ্রীয় বৃত্তের একটা সাধারণ স্পর্শক, ঠিক আছে? এতে এসটি হলো সাধারণ স্পর্শক। দেখো তুমি ক্লিয়ার বুঝতে পারবে কথাটা, সাধারণ স্পর্শক। তাহলে যদি সাধারণ স্পর্শক হয়, তাহলে আমি যেটা বোঝালাম প্রথমে সেইটা আগে ঠিক করো। আমি আগে কি বোঝালাম? যে এই কেন্দ্রীয় বৃত্তের, এটাই ধরে নাও, এই কেন্দ্রীয় বৃত্তের এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটি হলো স্পর্শক। এসটি হলো স্পর্শক। এতএব আমরা জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি একে অপরকে স্পর্শ করে। তাহলে এপি লম্ব নিশ্চয় এসটি হবে, সমকোণে ছেদ করে, এপি লম্ব এসটি। অনুরূপে বি কেন্দ্রীয় বৃত্তর বিপি স্পর্শক এবং বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটি স্পর্শক। তাহলে অনুরূপে আমি বলতে পারি বিপি লম্ব এসটি, ঠিক আছে? বিপি লম্ব এসটি। এবার তুমি একটা বিষয় লক্ষ্য করো, যদি এটাও তাহলে স্পর্শক বলে তুমি প্রমাণ করেছো, তাহলে যদি এটা সমকোণ আর এইটা সমকোণ হয়, তার মানে পুরো কোণটা দুই সমকোণ। যদি দুই সমকোণ হয় এবং পি একটাই বিন্দু যারা একে অপরের উপর অবস্থিত, এই রেখাটাও এখানে, এই রেখাটাও এখানে অবস্থিত, তাহলে এই বিন্দুটা নিঃসন্দেহে একটা সরলরেখা ক্রিয়েট করছে। এটা একটা সরলরেখার উপর অবস্থিত হবে এই বিন্দুটা, কারণ এটা সরলরেখা সবসময় 180 ডিগ্রি হয়। এটা 180, এটা 180 ডিগ্রি হয়, সরলরেখা মাত্রই দুই সমকোণ হয়। তাহলে তুমি ভাষাটা তুমি কি দিতে পারো? যে আমরা যেহেতু দেখলাম একই বিন্দুর উপর দুদিকে দুটি লম্ব, তাহলে যেহেতু পি বিন্দুতেই পিবি বিপি ও এপি দুই সমকোণ উৎপন্ন করছে, তাই বিপিএ একটি সরলরেখা, বিপিএ একটি সরলরেখা বটে। অতএব এরা সমরেখ হবে। ব্যাস, এইটাই প্রমাণিত। এইটুকু প্রমাণ করতে হবে, এর উপর লম্ব, ওর উপর লম্ব, এবং যেহেতু দুটোই লম্ব তাই দুটো সমকোণ উৎপন্ন করেছে এবং দুটো মিলিয়ে 180 ডিগ্রি, তার মানে এটা সরলরেখা বা সমরেখ। ব্যাস, চলে আসছে আমরা পরের
চলে আসছে আমরা উপপাদ্য 48 48 উপপাদ্য 48। এটাতে কি আছে তোমরা লক্ষ্য করো। ভাষাটা বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে, যে কোনো সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু, এবিসির সমকোণ এটা, তাহলে এর সমকৌণিক বিন্দু থেকে এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসির যদি এইটা অতিভুজ, এটা যদি সমকোণ হয় তাহলে অতিভুজ এটা হবে। তাহলে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করো তাহলে এডি লম্ব এখানে অঙ্কন করা হলো, তাহলে এটা লম্ব এই সমকোণী ত্রিভুজের লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বে অবস্থিত ত্রিভুজ দুটি, ওই লম্বের উভয় পার্শ্বে অবস্থিত ত্রিভুজ দুটি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সদৃশ, এটা সদৃশ হবে এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে এবং এই ত্রিভুজের প্রত্যেকটাই মূল ত্রিভুজটার সঙ্গে সদৃশ হবে। তার মানে তিনটা জিনিস প্রমাণ করতে বলেছে, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ, এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজ আর এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজ, এই তিনটা সদৃশ প্রমাণ করো। সদৃশ, সদৃশ কাকে বলছে? সদৃশ বলতে বোঝায় এখানে যেটা বলেছে যে সদৃশ কোণের উপরে জোর দেওয়া হয়েছে। সদৃশ কোণী কাকে বলছে? যখন ত্রিভুজের দুটো ত্রিভুজের মনে করে এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এর এই কোণটা আর এই কোণটা আর এই কোণটার সঙ্গে এই কোণটা এবং এই কোণটার সঙ্গে এই কোণটা বা কোনো কোণটার সঙ্গে কোনো কোণটা যদি সমান বলে প্রমাণ হয়ে যায়, তিনটায়, এটা যদি 30 তাহলে 30, একটা 60, এটার একটা 60, এটার একটা 90, এটার একটা 90, এরকম আর কি। তিনটার কোণ যদি তিনটা সমান বলে প্রমাণ হয়ে যায় তাহলে তুমি তাকে সদৃশ কোণী ত্রিভুজ বলতে পারো। তাছাড়া বাহুর অনুপাত সমান হলো সদৃশ বলে, তো এখানে আমাদের জোর দেওয়া হয়েছে সদৃশ কোণী ত্রিভুজের উপরে, তাহলে আমরা সদৃশ কোণীতেই বলছি। এগুলো তুমি কি করে প্রমাণ করবে? কোন প্রত্যেকটা সময় সদৃশ প্রমাণে আসে। তাহলে আমাদের ইয়েতে কি লিখবে তোমরা? প্রদত্ত তুমি কি লিখবে যে এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণ এ থেকে বা সমকোণিক বিন্দু এ থেকে বিসি অতিভুজের উপর এডি লম্ব টানা হলো। তাহলে আমরা তিনটা ত্রিভুজ পাচ্ছি, এটা এটা এবং এটা। প্রমাণে তুমি কি করবে? প্রমাণটা একদম সহজ। প্রথমে তুমি এক কাজ করো, তুমি বড় ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নাও প্রমাণে। সমকোণী ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি ও সমকোণী ত্রিভুজ এবিডি, একটু মন দিয়ে বুঝবে এইখানটা, বাকিগুলো তো কিছু নয় এত কথা। এবিডি থেকে এখন এ বি সি এটা সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি বটে ওর, ঠিক আছে, বড় ত্রিভুজে। আবার এটা যেহেতু লম্ব টানা হয়েছে তাই এই কোণটাও 90 90, দুদিকে 90 হয়। তাহলে তুমি লক্ষ্য করো, তুমি এখন তুলনা করছো বড় ত্রিভুজ এবিসি আর ছোট ত্রিভুজ এ বি ডি, এই দুটোর তিনটা কোণকে সমান বলে প্রমাণ করো, বা সার কিচ্ছু নয়, তিনটা কোণকে সমান। তো বড় ত্রিভুজের এইটা 90 ডিগ্রি আর ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, ক্লিয়ার আছে? দুটো সমান। তাহলে আমি লিখে নিচ্ছি ত্রিভুজ কোণ বি এ সি, এই ত্রিভুজের কোণ বিএসি সমান এই ত্রিভুজের কোণ এ ডি বি, দুটোই 90 ডিগ্রি। কেন? দুটোই সমান, কেন? কারণ এও 90 ডিগ্রি এও 90 ডিগ্রি, দুজনের সমগ্র ত্রিভুজ বলে হয়ে গেল। 2 নম্বর লক্ষ্য করো, এই কোণটা কার? দুজনেরই, বড় ত্রিভুজেরও কোণ বি বটে আর ছোট ত্রিভুজেরও এইটা ওই কোণটাই বটে। এটা যদি মনে করো 75 বটে, তো বড় ত্রিভুজেরও একটা কোণ 75 আর এই ছোট ত্রিভুজ এবিডি ওরও একটা কোণ 75, সেম কোণ। তাহলে ওটাকে তুমি লিখতে পারো সমান। এতই কোণ, বড় ত্রিভুজের কোণ যদি এটাকে নাম দাও তাহলে কি লিখবে? বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার নাম দেবো এ বি সি। কোণ এ বি সি সমান ছোট ত্রিভুজের ক্ষেত্রে নাম দেবো এ বি ডি। এতটা পর্যন্ত আটকে যেতে হবে তোমাকে। এ বি ডি দুটোই সমান, একই বটে। তাহলে দেখো, যদি কোনো দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হয়ে যায়, তৃতীয় কোণটা সমান হতে বাধ্য, অনিবার্য। যেমন মনে করো এর এটা 60, মনে করো এই কোণটা 60 আর এর এই কোণটা 60, আর মনে করো এইটা 90 আর মনে করো এর এটা 90, তাহলে 9 6 15 9 6 15 হয়ে গেল। তাহলে এইটা কত বটে? 180 হতে হবে।
তাহলে এটা 30 হবে, তাহলে এটা কত হবে, এটাও তো 30 হতে বাধ্য। তাহলে দুটো কোণ যদি দুটো ত্রিভুজের সমান প্রমাণ করে দাও, তাহলে তৃতীয় কোণটা সমান হতে এমনিতেই বাধ্য। তাহলে যদি এই দুটো কোণ সমান হয়ে যায়, তাহলে অতএব অন্য কোণটা বড় ত্রিভুজের এসিবি গোটাটা নেবে সমান ছোট ত্রিভুজের কোন কোণটা বাকি আছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এইটা বাকি আছে, বিএডি, কোণ বিএডি সমান হতে বাধ্য। তাহলে যদি কোনো দুটো ত্রিভুজের তিনটা কোণই সমান হয়ে যায়, তাহলে তাকে সদৃশ কোণ বলে। অতএব সমকোণী ত্রিভুজ এবিসি ও সমকোণী ত্রিভুজ এবিডি দুটোই সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজ তার মানে যখন সদৃশ করে তার মানে সদৃশ। অতএব এর থেকে প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি সদৃশ। এটা প্রথম প্রমাণ হয়ে গেল, ছোটটার সঙ্গে বড়টা সমান। অনুরূপে একই রকম ভাবে তুমি লক্ষ্য করো, এই ছোটটার সঙ্গে এটাও তুমি সমান লিখতে পারবে। অনুরূপে ত্রিভুজ এডিসি, এবারে ছোটটা নাও আর বড়টা নাও, ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ এবিসি থেকে এটা তুমি কি করে প্রমাণ করবে সমান, লক্ষ্য করো। বড় ত্রিভুজের এইটা সমকোণ, ছোট ত্রিভুজের এইটা সমকোণ। দ্বিতীয়ত এই সি কোণটা বড় ত্রিভুজেরও বটে, ছোট ত্রিভুজেরও বটে। আর তাহলে বাকি রইল দুটো, ওই দুটো খুঁজে নাও। বড় ত্রিভুজের কোণটা বাকি আছে, কোণ বি, আর ছোট ত্রিভুজের কোণটা বাকি আছে, এই দুটো তো হয়ে গেছে, কোণ এইটা। তিনটে শর্ত পূরণ, এতে ওটা সদৃশ কোণী হয়ে যাবে। সদৃশ কোণী মানে এটাও সদৃশ। এইবারে তাহলে যদি ত্রিভুজ এডিসি আর সমকোণ ত্রিভুজ এবিসি এরা যদি সদৃশ প্রমাণ হয়ে যায় ঠিক আগেরটার মতো, তাহলে এটা 2 নম্বর পেয়ে যাচ্ছ, ওইগুলো লিখেই করবে। এইবারে আমরা জানি যে এলএইচএস সমান হলে আরএইচএস সমান হয়, সেরকম ব্যাপার। যদি এবিসির সঙ্গে এটাও সদৃশ হয় আর এবিসির সঙ্গে এটাও সদৃশ হয়, তাহলে এরা একে অপরের সদৃশ। তাহলে অতএব 3 নম্বর শর্ত, সমকোণী ত্রিভুজ এবিডি আর সমকোণী ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ হবে। ঠিক আছে, একটু স্পিড বোঝালাম, হয়তো অসুবিধা থাকলে একদম আমার কোর্সে থেকে চ্যাপ্টার বোঝানো আছে, প্লে লিস্টে পেয়ে যাবে, গোটা উপপাদ্যটা তোমরা বুঝে নেবে সেখান থেকে ভালো করে। চলে আসছে আমরা পরের উপপাদ্য, উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য। নিঃসন্দেহে ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমরা জানোই বরাবর। ছবিটা অঙ্কন করে দিয়েছি সুন্দর করে, মনে করো এবিসি আমাদের সমকোণী একটা ত্রিভুজ। ভাষাটা একটু বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, তাহলে এইটা অতিভুজ, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকো, তাহলে মনে করো এর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি এরকম হবে। আচ্ছা, এটা না করে, এটা গ্যাঞ্জাম না করে আমি একটু অন্যভাবে বলি। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর উপর যদি একটা অতিভুজটার উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, মনে করো এটা তুমি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র দেখে মনে হচ্ছে হয়তো, মনে করো এটা অতিভুজের উপর বর্গক্ষেত্র। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এই বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকো, তার মানে এইটাকে বাহু ধরে ঠিক এই সাইজের এটা, আর এর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকো, তাহলে এই সাইজের একটা ক্ষেত্র হবে। তাহলে এই প্রমাণ কি করতে বলেছে, অতিভুজের উপর যদি বর্গক্ষেত্র আঁকো তার ক্ষেত্রফল অন্য দুটো বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকো এদের ক্ষেত্রফল সমান হবে। যদি এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র 20 আর এর উপর এটা 30 হয়, তাহলে এর ক্ষেত্রফলটা 30, 20, 50 হবে। এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে প্রদত্ততে তুমি কি লিখবে, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ। এবারে আমি যদি
একটা অঙ্কন করে নিচ্ছি। এডি মনে করো লম্ব অঙ্কন করা হলো। তো প্রমাণ কি করতে হবে যে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে অতিভুজের ক্ষেত্রফল অতিভুজের উপরে এইটাকে বাহু ধরে যদি তুমি এর ক্ষেত্রফল বার করো, ফর্মুলা কি হবে? বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ারের ফর্মুলা এটা কি বলে? অতিভুজ স্কয়ার। তাহলে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে না, অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর উপর যদি ক্ষেত্রফল আঁকো তাহলে ফর্মুলাটা কি? বাহু স্কয়ার। এখানে বাহু কোনটা? অতিভুজ। তার মানে অতিভুজ স্কয়ার সমান এর উপর ক্ষেত্রফল, এদিকেরও বাহু স্কয়ার, তার মানে মনে করো লম্ব স্কয়ার, এদিকটা যদি লম্ব তুমি মনে করো, প্লাস ওই দিকটা মনে করো ভূমি, তাহলে এর ক্ষেত্রফল ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবং তুমি যদি নামকরণ দাও তাহলে বিসি স্কয়ার সমান লম্ব মনে করো এটা লম্ব ভূমি, যেটা খুশি ধরা যায়, এটা হলো ভূমি স্কয়ার। এটা হচ্ছে প্রামাণ্য বিষয়টা। প্রমাণে আসে। তাহলে তুমি কি করেছো? সমকোণিক বিন্দু থেকে বিসির উপর একটা এডি লম্ব অঙ্কন করেছো, লম্ব টেনেছো, তার মানে 90। যদি আমরা আগের উপপাদ্যটা খেয়াল করি তাহলে আগের উপপাদ্যে আমরা দেখেছিলাম যে যদি সমকোণিক বিন্দু থেকে তুমি একটা লম্ব অঙ্কন করো তাহলে তিনটা পরস্পর সদৃশ ত্রিভুজ পাও। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে বড়টা, এটার সঙ্গে বড়টা, সদৃশ ত্রিভুজ। এখানে আমাদের সেইটা কাজে লাগবে। আমরা কি করব, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমরা আগে একটু দেখিনি, সদৃশ করব। সদৃশ সদৃশ তো বড়, এরা করার কিছু নেই, প্রমাণ হয়ে আছে যেহেতু লম্ব। তাহলে এই দুটো যদি ত্রিভুজ সদৃশ হয় তাহলে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি? সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এক কথায় যে এর অতিভুজ বা এর অতিভুজ, মানে অতিভুজের যেটা অনুপাত দুটো ত্রিভুজের, ভূমির অনুপাত আর লম্বের অনুপাত সমান হবে। অতিভুজের অনুপাত, ভূমির অনুপাত, লম্বের অনুপাত সমান হবে। এটা হচ্ছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে তুমি এক কাজ করো, আমি এই দুটো ত্রিভুজকে নিয়ে নিচ্ছি প্রথমে, ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ বি ডি ও বড় ত্রিভুজ এ বি সি, এরা কি বলে? পরস্পর সদৃশ। এটা আমরা ধরে নেব আগে সদৃশ, কারণ প্রমাণ তো আমরা করেছি যে লম্ব অঙ্কন করলে সদৃশ হয়, যার জন্য ওটা তোমার ফ্যাক্টর না, তুমি ধরে নাও এটা সদৃশ বটে। এবার সদৃশ যদি হয় তাহলে আমি কি বললাম কথাটা? দুজনের অতিভুজ, অতিভুজ বাই অতিভুজ সমান লম্ব বাই লম্ব সমান ভূমি বাই ভূমি। এটা হচ্ছে তুমি এবারে তোমাকে লিখতে হবে। তাহলে যদি এরা পরস্পর সদৃশ হয় তাহলে ছোট ত্রিভুজ আগে নাম দিয়েছি, এর অতিভুজ কোনটা? এবি। তাহলে ছোট ত্রিভুজের অতিভুজ এবি বাই বড় ত্রিভুজের অতিভুজ কোনটা? এইটা। এটা সমকোণ কোনটা? বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি সমান। এইবারে ছোট ত্রিভুজের ভূমি কোনটা? ছোট ত্রিভুজের ভূমি এইটা মনে করো বিডি। আর বড় ত্রিভুজের ভূমি আগে বলেছি লম্ব ভূমি যেটা খুশি ধরতে পারো, অতিভুজটা ফিক্সড, লম্ব ভূমি যেটা খুশি ধরতে পারো। তুমি এখানে কোনটা ধরবে? যেটা তোমার এখানে নাম আছে অলরেডি সেটাই, কারণ ধরতে তুমি যেটা খুশি পারো, কিন্তু প্রমাণ করার জন্য তুমি ধরবে কোনটা? যেটা তোমার নাম দেওয়া আছে। তাহলে এটাকেও ধরা যায়, এটাকেও ধরা যায়, এটাকেও ধরা যায়, তুমি ধরবে এই দিকটা, কারণ লক্ষ্য করে এবির নামটা অলরেডি তোমার পোটাপ আছে। তাহলে এবি। তাহলে আমি কি করলাম আরেকবার বলে নিই, তুমি শুধু একটা জিনিস লিখো, অতিভুজ বাই অতিভুজ সমান ভূমি বাই ভূমি। ঠিক আছে? তাহলে অতিভুজ, ছোট ত্রিভুজের অতিভুজ এটা, কারণ এই কোণটা হলো 90 বটে। তাহলে এবি বাই বড় ত্রিভুজের অতিভুজ বিসি, অতিভুজ বাই অতিভুজ সমান ভূমি বাই ভূমি। এর ভূমি এটা আর এর ভূমি এটা ধরে নিলাম। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো, এবি এবি, এবি স্কয়ার সমান বিসি ইন্টু বিডি। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। অনুরূপে এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা নাও। অনুরূপে ত্রিভুজ এডিসি ও সমকোণী ত্রিভুজ এবিসি, এরাও পরস্পর সদৃশ। পরস্পর সদৃশ, যদি পরস্পর সদৃশ হয় তাহলে এর লক্ষ্য করো
এর অতিভুজ কোনটা? এটা 90, তাহলে এর অতিভুজ এডি এসি বাই বড় অতিভুজ কোনটা? বিসি। উল্টো দিকে ছোটর ভূমি কোনটা? এটা ডিসি। আর বড়র ভূমি কোনটা? এই নামটা দাও, এসি। এতে ক্রস করলে কি হবে? এসি 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 স্কোয়ার আর বিসি ইন্টু বিডি ডিসি। 2 নম্বর। যদি বুঝতে কোনো গন্ডগোল হয় তাহলে নিঃসন্দেহে প্লেলিস্টে উপপাদ্য 49 চেক করবে, ডিটেলসে বোঝানো আছে বিষয়টা। এইবারে 1 আর 2 সমীকরণকে যোগ করে দাও। তাহলে ইহা প্লাস ইহা সমান ইহা প্লাস ইহা। এখান থেকে বিসি বিসিকে টেনে হিঁচড়ে বার করে কমন নিয়ে নাও, পড়ে রইল বিডি প্লাস ডিসি। আর বিডি প্লাস ডিসি যদি যোগ করো তাহলে গোটাটা হয়ে গেল বিসি। বিডি আর ডিসি যোগ করলে বিসি, তাহলে বিসি আর পিসি যোগ বিসি আর বিসি ইন্টু কি হয়? বিসি স্কোয়ার। আর দিকে কি আছে ধরো লক্ষণ? লক্ষ্য করো, বিসি স্কোয়ার সমান ইহা স্কোয়ার প্লাস ইহা স্কোয়ার প্রমাণিত হয়ে গেল। কিছু ছিল না উপপাদ্যের মধ্যে। চলে আসছি পরের উপপাদ্য। চলে আসছে আমার উপপাদ্য 50, পাইথাগোরাসের বিপরীত উপপাদ্য। প্রশ্ন দেখো, সহজ প্রশ্ন বলে বলেছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এখানে অতিভুজের নাম উল্লেখ করেনি, ওইটাই তোমাকে বলেছে আর কি, যেটা অতিভুজ হলো প্রমাণ করো। তো বলেছে ভাষাটা যদি দেখো, কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো একটা বাহু মনে করে এসি, এর উপর যদি বর্গক্ষেত্র আঁকো তার ক্ষেত্রফল অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। এটা বলে দিয়েছে, যেটা আগে প্রমাণ করতে বলেছিল। এর বদলে তোমাকে প্রমাণ করতে বলেছে যে প্রথম বাহুর বিপরীত কোণটা সমকোণ হবে। তাহলে যেটাকে তুমি প্রথম বলে ধরছো, কিন্তু যার বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সেই বাহুর বিপরীত কোণটা সমকোণ হবে। এইটা 90 ডিগ্রি বলে তোমাকে এখানে প্রমাণ করতে হবে। আগেরটা কি ছিল? এটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছিল, মানে 90 ডিগ্রি। তাহলে এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার, এটা প্লাস এটা স্কোয়ার প্রমাণ করো। এবারে এটা দিয়ে দিয়েছে, তোমাকে প্রমাণ করতে বলেছে এটা 90 ডিগ্রি। তুমি কি করবে? আমরা এখন প্রদত্ততে কি কি দেওয়া আছে? প্রদত্ততে দেওয়া আছে যে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা বলে দিয়েছে যে ইহা স্কোয়ার সমান ইহা স্কোয়ার প্লাস ইহা স্কোয়ার হবে প্রথম বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এর উপর যদি এটা বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা বাহু স্কোয়ার। বাহু কোনটা? এসি। তার মানে এসি স্কোয়ার সমান এর উপর বর্গক্ষেত্র, তার মানে বাহু স্কোয়ার এবি স্কোয়ার, আর এই বাহু স্কোয়ার, এদের সমষ্টি সমান হবে। এটা তোমাকে দিয়ে দিয়েছে, এখানে পাইথাগোরাসেরটা দিয়ে দিয়েছে। প্রমাণ করতে বলেছে যে এর বিপরীত কোণ, এইটা প্রথম বাহু যেটা নাম দিবে তার বিপরীত যে কোণটা সেটা সমকোণ হবে। তাহলে প্রামাণ্য হচ্ছে কোণ এবিসি, কোণ এবিসি সমান 90 ডিগ্রি বা সমকোণ। এটা তোমাকে প্রমাণ করতে হবে। শুরু করা যাক। অঙ্কনে তুমি কি করবে? ছোট্ট প্রমাণ এটা। অঙ্কনে তুমি কি করবে? এর মতন একটা ত্রিভুজ তুমি অঙ্কন করবে। ভাষাটা কেমন হবে? ভূমির সমান ভূমি, ভূমির সমান ভূমি নিব। তাহলে বিসির সমান একটা আমি রেখা অঙ্কন করছি, মনে করে এটা 4 সেমি। তাহলে আমি এখানে একটা 4 সেমি নিলাম। তারপরে এইখানে একটা সমকোণ অঙ্কন করছি 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি অঙ্কন করলাম। এটা আমি অঙ্কন করব 90। এটা তাহলে আমি ভাষায় লিখলাম যে বিসির সমান এবিসি, এটা মনে করো ডিই। তাহলে অঙ্কনে কি লিখবো? বিসি সমান ডিই, বিসি সমান ডিই
অঙ্কন করিলাম আর ডিইর উপর ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করিলাম। ডি বিন্দুতে লম্ব অঙ্কন করিলাম, ডি বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। আর তারপরে কি করবে, এর সমান করে এইখানটা কেটে নেবে। তাহলে বি এর সমান করে ডি ই মনে করো, ডিই এফ, সরি এফ কেটে নেওয়া হলো। এবার বি এর সমান করে বি এর সমান করে ডি এফ কাটা হলো, ডি এফ কেটে নিলাম। তারপরে ইএফ যোগ করে দাও, ইএফ আমি যোগ করে দিচ্ছি। তাহলে ইএফ যুক্ত করলাম, ইএফ যুক্ত করলাম। তাহলে তুমি লক্ষ্য করো, এখানে তুমি এর সঙ্গে এটা কি কি সমান করেছো, তুমি সমান করেছো এর যেটা ভূমি এর সেটা ভূমি, আর এর এই লম্বটা সমান লম্ব করেছো, ঠিক আছে। কিন্তু আমি জানি না যে এটা 90, এটা তো প্রমাণ করতে হবে। বাস এতটা রেখে দাও। এইবার আমরা প্রমাণে আসছি। প্রমাণটা একদম সহজ। প্রথমত যেটা দিয়ে দিয়েছে প্রদত্ততে সেটা লিখো, যেহেতু এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো, যেটা এবি সেটাই ডিএফ অঙ্কনে, তাহলে এবির জায়গায় ডিএফ লিখতে পারো, আর বিসি যা সেটাই তো ডি, বিসির জায়গায় ডিই লিখতে পারো, কারণ যেহেতু এবি সমান ডিএফ আর বিসি সমান ডিই, অঙ্কন অনুসারে করাই হয়েছে সমান। তাহলে এবার তুমি লক্ষ্য করো, যদি আবার এই কোণটা কি বলে, ঠিক আছে, এতটা তুমি পেয়ে গেছো, এতটা যে পেয়ে গেছো, এবারে ছেড়ে দাও। এবারে তুমি এই ত্রিভুজে চলে এসো, সমকোণী ত্রিভুজ, সরি সমকোণী ত্রিভুজ ডি ই এফ এর, সমকোণী ত্রিভুজ ডিই এফ এর, সমকোণী ত্রিভুজ ডিই এফ এর এটি তো 90 ডিগ্রি, কোণ এফ ডিই 90 ডিগ্রি বটে, কোণ এফ ডিই কি বটে, সমকোণী ত্রিভুজ তো অঙ্কনই করেছো, এটা 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি মনে করো একটা সমকোণ ত্রিভুজের এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার তো হয়, তাহলে ওটা হয় যে ডিএফ স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান ডিএফ স্কয়ার ডি স্কয়ার সমান এটা স্কয়ার লিখতে বাধ্য তুমি, পারো তো? নিশ্চয়ই লিখতে পারো, সমকোণ ত্রিভুজ বটে। ভূমি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, উল্টো দিকে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার তো লিখতে পারো। তো এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার দেওয়া আছে মনে করো, আর এটা তোমার 90 ডিগ্রি, তাহলে তুমি তো লিখতে পারো যে এটা সমান এটা স্কয়ার। কিন্তু যদি আমরা সেটা লিখি, তাহলে তুমি লক্ষ্য করো এইখানে কি লিখেছিলে, আবার তুমি লিখেছিলে এসি স্কয়ার সমান, সরি, ডিএফ স্কয়ার প্লাস ডি স্কয়ার। আমি উল্টোই লিখি, আবার ডিএফ স্কয়ার সমান ডি স্কয়ার সমান কি লিখেছিলে, এসি স্কয়ার। আচ্ছা, ডিএফ স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এত, এটা লেখা ছিল। আবার তুমি কি করেছো, ডিএফ স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এখানে কি প্রমাণ করলে, এফ স্কয়ার। তাহলে এটা সমান এটা যদি হয়, আর এটা সমানই যদি এটা হয়, তাহলে এই দুটো সমান লিখতে পারো এত, তুমি লিখতে পারো এসি স্কয়ার সমান এফ স্কয়ার, স্কয়ার বাদ দিয়ে দাও, এত এসি সমান ইএফ লিখতে পারো কিনা, নিশ্চয়ই লিখতে পারো, এসি সমান ইএফ লিখতে পারো। যদি সেটা লিখতে পারো, তাহলে আর কতটা কাজ বাকি আছে দেখে। এবারে দুটো ত্রিভুজে চলে এসো, ত্রিভুজ এটা ত্রিভুজ এটা, কি কি মিলছে তুমি লক্ষ্য করো। আচ্ছা, কতটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডি এফ ডিই,
এর কি কি সমান পাচ্ছ? এবি সমান ডিএফ পেয়েছো, এবি সমান এফডি, বিসি সমান ডিই, আর এসি সমান ইএফ, এসি সমান এফই। তাহলে তিনটা বাহু যদি সমান হয় তাহলে তুমি বলতে পারো এরা সর্বসম। অতএব সমকোণ ত্রিভুজ এবি সি সর্বসম ত্রিভুজ এফডিই। এই দুটো ত্রিভুজ সর্বসম। যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে এর যে কোনো জিনিস যে কোনো জিনিস সমান লিখতে পারো। অতএব আমি লিখতে পারি কোণ এইটা সমান কোণ এইটা, কোণ এবিসি, কোণ এবিসি সমান কোণ এফডিই লিখতে পারি। আবার কোণ এফডিইটা কত? 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসিটা কত হবে? নিঃসন্দেহে 90 ডিগ্রি হবে। ওইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবে, ইন্সপিরেশন পাওয়া যায়, অবশ্যই বুঝতে পারছো তোমরা। যদি ভালো না লাগে তাহলেও নিশ্চয়ই কমেন্ট করবে, তোমাদের অধিকার। ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাক। থ্যাংক ইউ, গুড।